যে আমাদের মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট না থাকার কারণে। মানুষের যে কষ্ট, এটা যখন আমি শুনেছি আমার কাছে খারাপ লেগেছে। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র, দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 11 নম্বর নির্বাচনী এলাকা দিনাজপুর 6 আসনের আলোচনায় আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব AZM জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। স্বাগতম আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শুরুতেই জানতে চাইব আপনি কেমন আছেন এবং আপনার আসনের মানুষ কেমন আছে? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আমি সুস্থ আছি। আর আমার আসনের আমার আসন তো 4টা উপজেলা, 3টা পৌরসভা নিয়ে একটা বিরাট অঞ্চল। এখানে খারাপ ভালো মিলিয়ে মোটামুটি বলা যায় যে বাংলাদেশের প্রেজেন্ট পার্সপেক্টিভে আমার আসনের লোকজন তাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে বলা যায়। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে খানিকটা। সম্প্রতি ঘটেছে এবং যেটি আপনি অথবা আপনার আসনের সঙ্গে সম্পৃক্ত কোনো না কোনোভাবে, যেটি আপনাকে বারবার ভাবাচ্ছে, এরকম কোনো বিষয় আমাদের সঙ্গে শুরু করবেন? কিলি আমার যে আসনটা দিনাজপুর 6 বা আপনার যেটা বললেন নির্বাচনী এলাকা 11, এই এলাকাটা হচ্ছে একটা সীমান্তবর্তী এলাকা। এটা পশ্চিম দিকে বিরাট সীমান্ত, আপনার হিলি এবং বিরামপুর উপজেলার একটা বিস্তীর্ণ অঞ্চল সীমান্ত। এবং এখানে মাদকের প্রাদুর্ভাব, এটা একটা বড় সমস্যা, মাদকের রুট হিসাবে কাজ করছে। এবং এখান থেকে বিভিন্নভাবে, স্থানীয়ভাবে এবং দেশের হয়তো বিভিন্ন অঞ্চলেও মাদক চলে যাচ্ছে। এবং এটা আমার এলাকার মানুষের মাঝে একটা কনসার্ন। এবং এলাকার যে জনগোষ্ঠীর মধ্যে যারা একটা বিরাট সংখ্যক মানুষ মাদকের কারণে কিছুটা মাদকাসক্ত আছে এবং মাদকের প্রতিরোধের ব্যাপারে জনগণ খুব সোচ্চা। সব কিছু মিলিয়ে এটা আমাদের একটা সমস্যা। আপনার কথা থেকে যদি আমি জানতে চাই যে আপনি যেহেতু এখন সরকারে এবং আপনি অনেক বড় 2টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছেন, সেই সাথে আপনার আসনের দিকে যদি যাই, যে আসনের মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে সমন্বয়টা আপনি আসলে কিভাবে মেনটেন্স করছেন? আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে যেহেতু আমার এখানে 4টে উপজেলা, অর্থাৎ প্রশাসনিকভাবে 4জন ইউএনও কাজ করে। থানার যদি আইন শৃঙ্খলা দেখেন 4জন অফিসার ইনচার্জ, যাকে আমরা ওসি বলি। আমার 2টা সার্কেলের 2জন এএসপি আছে। এবং 4টা উপজেলায় এবং 3টা পৌরসভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা আছে। আমার সব জিনিসই 4টাকা। হসপিটাল বলেন 4টা, প্রাণী সম্পদ বলেন 4টা, সমাজসেবা বলেন 4টা, মহিলা বিষয়ক কর্মকর্তা 4জন, কৃষি কর্মকর্তা 4জন, মৎস্য কর্মকর্তা 4জন, আপনার এলজিডি ইঞ্জিনিয়ার ওটাও 4জন, আবার 3জন পৌরসভাতে আছে। সেই তুলনায় মন্ত্রণালয়ে 2টা মাত্র। হ্যাঁ, মন্ত্রণালয় হিসাবে মনে করেন আমি যে মন্ত্রণালয়ে আছি, যেহেতু মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার রয়েছে, কাজে এলাকাতে সার্বক্ষণিকভাবে সংযোগ রক্ষা করার জন্য ওখানে যেমন আমাদের দলীয় লোকজন যিনারা আছেন, আমার এখানে আমার এপিএস সাহেবরা আছেন, পার্সোনাল অফিসাররা আছেন, এবং সর্বোপরি ওখানে সরকারের প্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন দপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আছেন, ওনাদেরকে আমি বসেছি, কথা বলেছি। তাদেরকে আমি সরকারি নিয়ম মতো তাদের দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করি এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উৎসাহিত করি। আপনার এই জায়গা থেকে যদি জানতে চাই যে আপনি নির্বাচনের আগে যখন মানুষের কাছে যাচ্ছিলেন, তা আপনার আসনে মানুষ কি ধরনের প্রত্যাশা করতেছিল এবং এখন যখন যাচ্ছেন প্রত্যাশার কি ভিন্নতা এসছে নাকি আগের প্রত্যাশাগুলাই করছে? নির্বাচনের আগে যখনই গিয়েছি তখন মানুষের প্রত্যাশার মধ্যে ছিল যোগাযোগ। সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই অপ্রতুল। ওখানে আমাদের প্রায় 1900 কিলোমিটার রাস্তা আছে,
তার মধ্যে প্রায় 1350 কিলোমিটার রাস্তা নতুন করে করা দরকার, রিপেয়ার করা দরকার, কাঁচা রাস্তা পাকা করা দরকার। তো আর এই যোগাযোগ ব্যবস্থা ছিল মানুষের নাম্বার ওয়ান সমস্যা ওখানে। দ্বিতীয় সমস্যা ছিল কর্মসংস্থান। এত একটা বিরাট পপুলেশন, আমার এখানে প্রায় 10.5 লক্ষ লোক, 5,57,000 আমার ভোটার। আমার এলাকায় একটা আসনেই। একটা আসন এবং আমার আপনার স্কোয়ার কিলোমিটার হিসেবে মোর দেন 1000 স্কোয়ার কিলোমিটার আমার এলাকা। কাজেই সব মিলিয়ে কর্মসংস্থানের অভাব, ইয়ং জেনারেশন যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত, কিছুটা কম শিক্ষিত, তারপরে মেয়েদের কাজের কোনো সুযোগ নেই। আরেকটা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুব আন্ডার ডেভেলপ, এবং এটার মানুষের দাবি ছিল সবচেয়ে বেশি রাস্তাঘাট এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে লুক আফটার করা, এবং তার পরবর্তীতে তাদের উৎপাদিত যে ফসল, এটা একটা কৃষি প্রধান, কৃষি প্রধান। বিশেষ করে ধান, ভুট্টা, সরিষা, আলু, এটা হচ্ছে একদিকে। ফল হয় খুব ভালো, আম, লিচু, টমেটো হয়, কাঁচামরিচ হয়, ব্রোকলি হয়, তারপরে ফুলকপি হয়, শসা হয়, এবং এগুলো বাজারজাত করা এবং যথাযথ মূল্য, অর্থাৎ উৎপাদিত খরচ পুষিয়ে যায় এরকম মূল্য পাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা রয়েছে, সুযোগ নেই। যেমন যেহেতু যোগাযোগ ব্যবস্থা খারাপ, সেই জন্য দেখা যায় যে আপনার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কৃষকরা পায়। জাতীয় সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আপনার আসনে? আমার আসনের মানে সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে এই কৃষি যে উৎপাদিত ফসল, আমরা যদি তার ন্যায্য মূল্যটা মানুষের কাছে নিশ্চিত করতে পারি, কৃষকের জন্য নিশ্চিত করতে পারি। সমস্যাটা হচ্ছে অনেক ধান উৎপাদিত হয়, কিন্তু ওই যে যে গোডাউন সরকার যখন ক্রয় করছে, তখন ধান এবং চাল ক্রয় করার সময় হয়তো একটা লিমিট বলে দিচ্ছে, কিন্তু ওখানে তো উৎপাদিত হচ্ছে অনেক। সে উৎপাদিত পুরো ধান এবং পুরো চালটা যদি কৃষকের কাছ থেকে ক্রয় করা হতো, তাহলে কৃষক কিন্তু একটা ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ বেশি থাকে। যখন এটা কৃষক সরকার ক্রয় না করে, তখন তিনি কিছু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা ক্রয় করে, তখন সেটার দামটা কম্পারেটিভলি একটু কমে যায়। এটা একটা যেমন এই কাজে আমি মনে করি যে আমার ওখানে যদি আরও সরকারি যে ক্রয়টা, বিশেষ করে ধান এবং চাল, এইটা ক্রয় করা যেমন একটা দরকার। অন্যদিকে আলু, এত আলু উৎপাদিত হয়, যেবার আলু প্রথম দিকে একটু দাম পেয়েছে কৃষকরা, পরবর্তীতে বৃষ্টির কারণে আলু 5 টাকা 6 টাকা কেজি হয়েছে। তো কাজেই যে টাইম মতো যদি এই কৃষকের কাছ থেকে তার উৎপাদিত ফসলটা ক্রয় করার একটা ব্যবস্থা থাকে, অর্থাৎ বাজারজাত করো, এই সুবিধাটা যে ভুট্টা, প্রচুর ভুট্টা হচ্ছে, কাজে এই ভুট্টাকে কীভাবে আপনার কাজে লাগানো যায়। ভুট্টা তো এখন মোস্টলি ব্যবহার হয় আপনার আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর ইউজ করতে পারে, বিশেষ করে আপনার হাঁস মুরগি, এই যে খাবার তৈরি, এর জন্য কিন্তু লক্ষ লক্ষ টন ইম্পোর্ট করা হয়, আমাদের দেশে প্রডিউস করে, বাট ওখানে কিন্তু খুব ভালো মানের ভুট্টা হয় এবং ভুট্টা এগুলো ক্রয় করা হয়। তো কাজে ওখানে যদি এই ধরনের ফ্যাক্টরি করা হয়, তাহলে একটা হচ্ছে যে ওই জিনিসগুলোর একটা যথাযথ মূল্য পাওয়ার সুযোগ হয়। ইন দি আদার হ্যান্ড আপনার কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ। কাজেই মানে আপনার ওই জায়গাটা একটা কৃষি নির্ভর, বা ওখানে এমন কিছু জায়গা আছে যেখানে সত্যিকার অর্থে আপনি যদি কোনো ধরনের অর্থনৈতিক জোন অথবা আপনার কোনো ধরনের ইপিজেডও করা যায় ওখানেকার, যেহেতু রেল লাইন আছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো, এবং সড়ক যোগাযোগ একটু ইমপ্রুভ করলে রেল এবং সড়ক যোগাযোগ এই দুটো দিয়ে কিন্তু আপনি উৎপাদিত অথবা তৈরিকৃত যে কোনো ধরনের সামগ্রী দেশে বিদেশে রপ্তানি করা, এবং এটা স্থলবন্দর আছে, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আপনার বাণিজ্যিকভাবেও একটা বড় এটা বড়। হাব। এবং আপনার যদি আপনি পঞ্চগড় দিকে যে আমরা যদি যাওয়ার চিন্তা করি, তাহলে ওইখানে আপনার যে পোর্ট আছে, সেই পোর্ট দিয়ে নেপালের সাথে, ভুটানের সাথে বাণিজ্য করা, লালমনিরহাটের সাথে, অর্থাৎ আপনার পার্শ্ববর্তী দেশের সাথেও বাণিজ্য করার জন্য একটা বড় সম্ভাবনার জায়গা আছে। আপনি এখন সরকারে
এই অনুষ্ঠানটি যারা দেখছেন সবাই কিন্তু আপনার দিকে আসলে তাকিয়ে আছেন, আপনার আসলে মানুষের সহ। আমরা যদি যে সম্ভাবনার কথা বললেন এবং যে চাহিদার কথাও বললেন, আপনার আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং একই সাথে যে সমস্ত সমস্যার কথা বললেন, এই সমস্যাগুলো নিঃসন্দেহে দীর্ঘদিনের। এগুলা বাস্তবায়নে এবং সমাধানে আসলে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? নির্বাচনের আগে আমি যখন ঘুরেছি, আমি কিন্তু আমার প্রতিটা গ্রাম ঘুরেছি, আমি ব্যাপকভাবে ঘুরেছি। এখন সেখানে যখন ঘুরেছি তখন আমার কাছে কষ্ট লেগেছে যে একটি দল 15 সাড়ে 15 বছর ক্ষমতায় থাকার পর কোনো রাস্তাঘাট কাঁচা থাকার কথা না, কোনো রাস্তাঘাটের ভাঙা থাকার কথা না, কিন্তু সেখানে মানুষ এমনও কথা বলেছে যে আমাদের মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট না থাকার কারণে। মানুষের যে কষ্ট, এটা যখন আমি শুনেছি আমার কাছে খারাপ লেগেছে। তার পরবর্তীতে আমরা যখন দায়িত্ব জনগণ দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন ওনার মন্ত্রী পরিষদে আমাকে জায়গাও দিয়েছেন, তার পরবর্তীতে আমরা সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা কিন্তু এটার একটা পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাও যেমন আছে, অন দি আদার হ্যান্ড ওনার ডিপার্টমেন্টে অর্থাৎ ওনার অফিসে এটা সেলও করা হয়েছে যে বিভিন্ন এলাকার উন্নয়নের কর্মকাণ্ড দেখভাল করার জন্য। এবং এখানে একটু থামাতে চাই। সেটি হলো আপনারা প্রায় ৪ মাস দায়িত্ব গ্রহণ করেছেন এবং আপনি 4 অনেক মাসের বেশি ৪ মাসের বেশি। এর মধ্যে কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন বা দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ আপনার আসনের জন্য করেছেন যেটি মানুষ আ সরাসরি উপকার পাওয়া শুরু করেছে অলরেডি? যেটা আপনাকে আশ্বস্ত করতে পারি সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা দিতে পেরেছি যে তাদের এটা অধিকার এবং সরকারের যে সুযোগ সুবিধা বিনা পয়সায়, বিনা মানে তদবিরে ওনারা পাবে। এইটা মানুষের মধ্যে আমি প্রতি সপ্তাহে যেটা যাই, আমি 4টা উপজেলা আমি ঘুরি এবং আমি কোনো ওইখানে যা বিশ্রামের জন্য যাই না। আমি মানুষের সাথে কথা বলি, মানুষকে আশ্বস্ত করি। আগে যে দুর্নীতি ছিল, টাকা না দিলে কাজ হবে না, আপনি শুনলে আশ্চর্য হবেন, কয়েকদিন আগে পুলিশের কনস্টেবল নিয়োগ হয়েছে, ওখানকার কয়েকজন চান্স পেয়েছে এবং তারা বলেছে 104 টাকা খরচ করে তাদের চাকরি হয়েছে। অর্থাৎ সরকার নির্ধারিত যে ফিজ ওইটাই। এখন সবাই বুঝতেছে যে না, তাদের কাজটা, এটা তাদের রাইটস, এটাও হবে। এবং তাদের এখন রাস্তাঘাট আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, তারপর আমাদের দুর্যোগ ত্রাণ, অর্থাৎ বিভিন্ন সেক্টর থেকে যখন কাজ হচ্ছে এবং সবাই দেখতেছে যে তাদের কাজ শুরু হয়েছে। আমার এখন দায়িত্ব এলাকার সকল মানুষ সে প্রতিনিধি আমি, তারা আমাকে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বের জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি যে আপনি একজন সংসদ সদস্য থেকে সরাসরি মন্ত্রী এবং ২ টি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পালন করছেন। আপনার এই যাত্রাটার অনুভূতিটা বলবেন এবং সেই সাথে আপনার মন্ত্রণালয়ের কোনো চ্যালেঞ্জ আছে কিনা দায়িত্ব পালন করতে গেলে সেটাও একটু বলবেন। প্রথম বললে আমি নিজে বুঝি না যে আমি এমপি বা মন্ত্রী, আমার মধ্যে এরকম কোনো ফিলিংস কাজ করে না। আমি এখনো মনে করি আমি জাহিদ হোসেন 12ই ফেব্রুয়ারির পূর্বে যেরকম ছিলাম, আমার আপনি তো ডাক্তার ছিলেন, আপনি একই মতো আছে, বরঞ্চ মানে আপনার, বাট এখন যেটা হয়েছে সেটা দায়িত্ব বেড়েছে। এখন যেটা হয়েছে যে এখন এমপি যে দায়িত্ব শুধু একটা এলাকা, মন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই 2 মন্ত্রণালয়ের অধীন সারা বাংলাদেশে যে বিস্তৃত কর্মসূচি আছে, যেটি এই দেশের, আমার ধারণা যে আপনিও কেন অনেক মানে মানুষই জানে না যে কী ধরনের কর্মসূচি আছে। গত 3 দিন আগে সংসদ সদস্যদের একটা ব্রিফিং ছিল এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সরকারের পক্ষ থেকে যে সেফটি নেট যে প্রোগ্রাম, অর্থাৎ মানুষের দুরবস্থা, মানুষের দারিদ্রতা দূরীকরণ, মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে কর্মসূচি, প্রায় 92টা কর্মসূচি এই মুহূর্তে সচল আছে। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এবং আপনার ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত বা ধর্মীয় নেতাদেরকে সহযোগিতা সহ, এগুলো সম্পর্কে আমাদের অনেক নীতি নির্ধারক, অনেক সংসদ সদস্য এবং দের সত্যিকার অর্থে পুরো ধারণা ছিল না। এবং এগুলো জানার পরবর্তীতে এবং অর্থাৎ জনগণের প্রতিনিধিকে সমস্ত জিনিসগুলি ইনফর্ম করা এবং তাদেরকে তাদের নিজস্ব এলাকায় দায়িত্বশীল করা এবং তারা যাতে ওই এলাকায় যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী এই সমস্ত সার্ভিস ডেলিভারির সাথে সম্পৃক্ত, তারা যাতে যথাযথভাবে সেটা করতেছে কিনা, করতে পারছেন কিনা, করতে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেইগুলো
তদারকির জন্য মাননীয় সংসদ সদস্যদেরকে আমরা অনুরোধ করেছি এবং আমরা অনুরোধ করছি এবং তাদেরকে আমরা উৎসাহিত করছি ওনাদেরকে, যেগুলো দেখার দায়িত্ব জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদের এবং আমাদের সবার। কাজে আমরা সবাই মিলে যদি সেই যেই দলেরই হোক, আপনি ইউ আর এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং ওই সংসদ সদস্য যদি সেখানে এটা দেখভাল করেন, স্বাভাবিকভাবে ওই নির্বাচনী এলাকায় আপনি ভালো হতেই বাধ্য। এই সংসদে আমরা মোর দেন 200 সংসদ সদস্য নতুন, যে আমাদের মানে একটা এবং মাননীয় প্রধানমন্ত্রীও নতুন, ইনক্লুডিং মি, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তো নতুন। প্রধানমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীরা খুব জোরে সোরে বলেন যে আমিও নতুন। আপনার কথা থেকে যদি একটু বলি, যেহেতু নতুনের কথা আসছে, এই নতুন হওয়াতে কি দায়িত্ব পালনে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটে? সংক্ষেপে বলবেন। আমি কোনো অসুবিধা ফিল করি না, আমি এটা এনজয় করি এবং আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা আমার কাছে কোনো নতুন। আমি ডাক্তার হয়েছি 46 বছর, কাজে আমি এই এর চেয়ে বড় স্ট্রেসফুল সিচুয়েশনে গেছি। এটা আমি আমার কাছে পেশেন্টের চিকিৎসা, অপারেশন করা, ওইটার পরে যে স্ট্রেস, তার তুলনায় এটা 100 ভাগের মানে ধরেন 10% অফ দ্যাট স্ট্রেস এখানে কাজ করে। এবং এটার মধ্যে একটা আনন্দ আছে। আনন্দটা কি? যখন আমরা মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের ভালো কিছু করতে পারি, তখন যে মানুষের যে হাসি মুখ, মানুষের যে সচ্ছল হওয়ার যে একটা অভিব্যক্তি, এইটা আমাদেরকে আনন্দ দেয়। এখন প্রতিদিন আপনি কতগুলো কমপ্লেইন পান, যে সমস্ত পেশেন্ট আপনাকে পাচ্ছে না আপনার চেম্বারে গিয়ে? আমাকে এটা ধরেন, এটা আমার জন্য একটা ডার্ক সাইড বলতে পারেন, যেটা আমাকে মনে মনে কষ্ট দেয়। প্রথম দিকে বেশি কষ্ট দিয়েছে, এখন আস্তে আস্তে মনে করতেছি যে বৃহত্তর ক্যানভাসে যখন কাজ করতেছি, তখন এই কাজটা আমি রুগীদেরকে তখন ডাক্তারের নাম লিখে দিই, আপনি ওখানে যান। কোনো সময় নিজেই এই আমার সাথে সাথে আমার যেটাই হোক, আমি এটা রেসপন্ড করি। মানে এত ব্যস্ততার মাঝে এখন আপনি সেবা দিয়ে যাচ্ছেন। আমি যখন গাড়ির মধ্যে বসাতে গিয়ে আমি যখন একটুই পাই, সুযোগ পেলেই আমি আমার উত্তর দিয়ে দিই। সেটা আমার এলাকার লোকের কোনো কমপ্লেন হলে যথাযথ জায়গায় পাঠিয়ে দিই, অথবা পেশেন্টের কোনো অভিযোগ থাকলে আমি যদি পারি সাহায্য করি, অথবা কারোর কাছে রেফার করে দিই। আমার একটা সুবিধা আছে, আমি তো ধরে ডাক্তারদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত, কাজে বাংলাদেশে যে কোনো হসপিটালে কোনো ডাক্তারের কাছে রেফার করা, 2-4টা ডাক্তারকে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বা পঞ্চগড়, টেকনাফ বা কক্সবাজার আমার পক্ষে রেফার করা কোনো সমস্যা না। শেষ জীবনে যখন রাজনীতি থেকে আপনি রিটায়ার্ড করবেন, কি করতে চান? আপনার শেষ জীবনের স্বপ্নটা কি? আগেও আমি স্টুডেন্ট যখন ছিলাম, তখন আমি রোভার স্কাউটিং করেছি, ন্যাশনাল ক্যাডেট করেছিলাম, এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সাথে হাইকিং করেছি 6 মাইল, যখন উনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। কাজেই আমি সবসময়ই ছাত্র অবস্থায় সমাজসেবা করেছি, ডাক্তারিও এক ধরনের সেবা, সেখানে সেবাও করেছি, আর্থিকভাবে নিজেও লাভবান হয়েছি, এবং এটা ওয়াজ মাই প্রফেশন, আই এনজয়েড দ্যাট। এবং সারা জীবন আমি টিচার ছিলাম। আমি মেডিকেলের অল দি টাইম ঢাকা ইউনিভার্সিটির আমি ডিন ছিলাম, এবং আমি টিচিংকে খুব পছন্দ করি। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান পোস্ট গ্রাজুয়েশনকে আমি অলওয়েজ প্রেফার করি, এবং কোয়ালিটি ফিজিশিয়ান, কোয়ালিটি ট্রিটমেন্ট। আমি যখনই সুযোগ পাই মানুষকে অ্যাটলিস্ট স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ সবসময় দিয়ে থাকি, এবং এটা যতদিন আল্লাহ সুস্থ রাখবে, মানুষকে মানে ভালো কাজ করা, মানুষকে চিকিৎসা সহায়তা করা, পরামর্শ দেওয়া, যতক্ষণ ফিজিক্যালি ফিট থাকবো, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি করবেন। আমরা অনুষ্ঠানের স্বার্থে আমরা আরেকটি প্রশ্ন আমরা করতে চাই। আপনার দায়িত্ব গ্রহণের পরে আপনার 2 মন্ত্রণালয়ের সবচেয়ে চ্যালেঞ্জ কোন কাজটা করেছেন? অলরেডি সেটা ডান, কমপ্লিট হয়ে গেছে, যেটা মানুষ হয়ে যায় নাই, শুরু করেছে, সেটা হলো ফ্যামিলি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে ওতের পরেই 18 তারিখে দায়িত্ব দিয়েছেন ফ্যামিলি কার্ড, এবং ফ্যামিলি কার্ড আপনারা জানেন 10ই মার্চ বাংলাদেশের করাইল সহ করাইল, সাততলা বস্তি, অর্থাৎ ঢাকা 17 এবং ঢাকা 15, একদিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আরেকদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, আর এর বাইরে আরও 15টা ওয়ার্ডে। এবং ইট ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। উই হ্যাভ লার্ন ফ্রম আওয়ার ডিড অ্যান্ড মিস্টেক। এটা কি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছিল? প্রথম, এবং ইট ওয়াজ এ পাইলটিং প্রজেক্ট, ফার্স্ট পাইলটিং আমরা করেছি। এখন ইনশাল্লাহ 1 জুলাই থেকে আমরা সারা বাংলাদেশে আপনার
আমরা সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট। এবং ফার্স্ট ইয়ারে আমাদের 41 লক্ষ, তার মধ্যে আমরা প্রায় 67,000কে দিয়ে ফ্যামিলিকে অলরেডি কভার করেছি। তার মধ্যে আর বাকি 40 লক্ষ আপনার 33,000-এর মতো হবে, সেটা আমরা জুলাইতে। এখন এই ডাটা কালেকশনটা প্রপারলি করার, এবং ফ্যামিলি কার্ড আমরা সবসময় বলি ফ্যামিলি কার্ডের কাছে যেতে হয় না, ফ্যামিলি কার্ড ফ্যামিলির কাছে যায়, অর্থাৎ প্রতিটি পরিবার প্রতিটি বাড়িতে যায়। এই তথ্য সংগ্রহকারীরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করে, এবং সেই সংগ্রহকৃত তথ্যটা আপনার অনলাইনে ওনারা এন্ট্রি দেয়। এটাকে সুপারভাইজ করে উপজেলা পর্যায়ে ইউনিয়ন নেতৃত্বে কমিটি আছে, জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের ডিসিদের নেতৃত্বে কমিটি আছেন, এবং কেন্দ্রীয় পর্যায়ে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের সমাজ কল্যাণের ডিজি এবং আমাদের মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং সেক্রেটারি সবার মিলিতভাবে ওইখানে একটা টেকনিক্যাল কমিটি আছে, দে আর লুকিং আফটার দিস। আর আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশের 300টি আসনে আপনি কমপ্লিট করে প্ল্যানিং করছেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। স্যার, এত কিছু আপনি বললেন এবং যে কাজগুলো করতেছেন এর মধ্যেও কি ধরনের ভিন্ন মত শুনতে পান? বিশেষ করে 2টি বিষয় বলবেন। এক হলো নির্বাচন নিয়ে আপনি কথা বলেছেন। নির্বাচনে যদিও নির্বাচন সবাই বলছে সুষ্ঠু, এবং 2026 সালের নির্বাচনটা খুবই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। তার মধ্যে যে ভিন্ন মতটা রয়েছে, একটি দল অংশগ্রহণ করে নাই। সেই জায়গা থেকে আপনারা কোনো বিষয় শুনতে পান কিনা যে একটি দল যে অংশগ্রহণ করে নাই সেখান থেকে মানে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়েছে? এ ধরনের কোনো ভিন্নমত শুনতে পান বাট কিনা? হচ্ছে কি, নির্বাচনের সুষ্ঠুতা বা গ্রহণযোগ্যতা নির্ভর করে সাধারণ মানুষের অংশগ্রহণের উপর। একটি দল কেন অংশগ্রহণ করতে পারে নাই, সেটাই দেশের মানুষ বাই দিস টাইম না, গত প্রায় 2 বছর হতে চলল বুঝতে পেরেছে যে তারা একটা রাজনৈতিক দল, তাদের শাসন এবং তাদের দুঃশাসন, তারা যে অবস্থায় দেশটাকে নিয়ে গিয়েছিল, সেটা থেকে মানুষ কোন পর্যায়ে গেলে, মানুষের মোরালিটি কত ডাউন হলে, এত কিছু করে যে সমস্ত লালন পালন করেছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, মানে আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংসও করেছে এবং কিছু সংখ্যক সুবিধাভোগীও তৈরি করেছিল। কিন্তু দেখেন, শেষ বিচারে সেই সুবিধাভোগীরা কোনো কাজে আসে নাই এবং কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারে নাই। কারণ জনগণকে এই যে আপনি 14, 18, 24-এ তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, মানুষের অধিকার কি আপনি পায়ে দোলে মুচিয়ে মানুষের অধিকারকে অধিকারবিহীন অধিকার হারা করেছেন, এবং মানুষকে, দেশকে নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেছেন, যার কারণে মানুষ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সহমত হওয়াটা আসলে কোথায় প্রয়োজন বলে আপনি মনে করেন? সংক্ষেপে বলবেন। ভিন্নমত থাকাটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। গণতন্ত্রে ভিন্নমত না থাকলে তো একদলীয় হয়ে গেল। কাজে ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। আপনার সাথে আমার মিলবে তো কোনো কথা না, আপনার সাথে নাও মিলতে পারে, কিন্তু আমরা আলোচনা করব ওভার দি টেবিল। আলোচনা করে আমরা আমাদের কাজটা কি, মানুষ এবং দেশের সার্বভৌমত্ব, এটাকে আপলিফট করা, এটাকে তুলে ধরা, এটাকে সবার উপর দায়িত্ব দেওয়া, মানে গুরুত্ব দেওয়া। সেইটার জন্য যেটা ভালো, আপনারটা ভালো হলে আমি গ্রহণ করব, আমারটা ভালো হলে আপনি গ্রহণ করবেন। এটা নিয়ে মানে সহমত হবে না, আমি এটা বিশ্বাস করি। কেউ যদি ডেমোক্রেটিক মাইন্ড, গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন কোনো মানুষ হয়, কোনো সমাজ হয়, সেখানে সহমত হবেই, ভিন্নমত থাকবেই। আপনার মন্ত্রণালয়ের সামনের কাজের কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আমার মন্ত্রণালয়ের সামনের কাজের চ্যালেঞ্জ আমি আপনাকে বলেছি যে বিভিন্ন সুযোগ সুবিধার 34 ভাগ, অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি 34 ভাগ কর্মসূচি দেওয়ার বিতরণের দায়িত্ব হচ্ছে সমাজ কল্যাণ, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। এইটা হলো একটা চ্যালেঞ্জ, সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছানো, এটা আমার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানে টার্গেটিং ইরোর আছে, বিশেষ করে দুস্থ ভাতা, মহিলা আপনার কি বলতে আছে বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা, এগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো, এটা আমাদের একটা সমস্যা আছে। এটা তারপরে আপনার মা এবং শিশুদেরকে মায়ের পেটে যখন বাচ্চা থাকে, সেই বাচ্চাকে 1000 দিন পর্যন্ত খাবার দেওয়া, পুষ্টিকর চাল সহ, এগুলো আমার টার্গেটিং একটা বড় সমস্যা। এটাকে আমার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশ্নবোধ
চিহ্ন, মানে যে কোনো প্রশ্নের বাইরে, অর্থাৎ সব মানে একদম সত্যিকার অর্থে কোনো ধরনের প্রশ্ন থাকবে না এটার মধ্যে বিতরণের সময়। এইরকম অবস্থা এটা পৌঁছে দিতে হবে, এটার জন্য সবার সহযোগিতা দরকার। আরেকটা হচ্ছে যে মানুষের যে মনোজগতে যে পরিবর্তন, শিশু এবং নারীদের প্রতি, শিশু নির্যাতন বলেন, শিশু অধিকার বলেন, শিশু শ্রম বলেন, প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করা। আবার মহিলাদের অধিকার, নারীর প্রতি সম্মান, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, আবার নারীর প্রতি নির্যাতন, এই প্রত্যেকটা অ্যাড্রেস করা ইজ এ বিগ চ্যালেঞ্জিং টাস্ক। আপনি আপনার আসনের একেবারে আপনার লোকাল শিকড়ের ভাষায় দেশ এবং আপনার আসনের মানুষের উদ্দেশ্যে যদি কিছু জানাতে চান সংক্ষেপে জানিয়ে দেবেন। আমি শুধু আমার এলাকার যারা জনগণ বা আমার এলাকার যে মানুষ নাগরিকরা আছেন, বিভিন্ন বয়সে, বিভিন্ন শ্রেণী পেশার, সবার প্রতি আমার একটাই বক্তব্য, যা আমি নিজে যখন যাই তখনও বলি, ধৈর্য ধরেন, আমরা সবাই মিলে কাজ করব এবং কোনো অবস্থাতেই কেউ অবহেলিত থাকবেন না, কোনো অবস্থাতেই ভাববেন না আপনাকে বাদ দেওয়া হবে। প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনোভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা, ধর্মের মানুষকে ইনক্লুড করা হবে। শিকড়ের ভাষা কি ভুলে গেছেন? শিকড়ের ভাষা আমি জানি, কিন্তু শিকড়ের ভাষা সবটা বললে আবার অন্যরা বুঝতে পারবে না। বুঝতে পারবে। আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটাই এরকম যে একেবারে শিকড়ে চলে যাবেন। আমরা যেটা সবসময় বলি যে হা বাহে, তোরা সব এক হও, মই এবং তোরা সবাই মিলে আমরা ওই এলাকার উন্নয়নের তোর এলাকার উন্নয়নের জন্য সবাই মোরা একসাথে কাজ করব। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা এত সময় অনুষ্ঠানটি দেখলেন, সবাইকে আগামী পর্ব দেখার জন্য শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের কোনো কথার সঙ্গে যদি আপনাদের ভিন্ন মত পোষণ করতে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন সেটার সঙ্গে যদি সহমত করতে চান সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সেই সাথে যদি কোনো ধরনের কোনো প্রত্যাশা থাকে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিঃসন্দেহে মাননীয় মন্ত্রী মহোদয় সেটি দেখবেন এবং সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।